করবেন? আমি প্রবাসীদের জন্য আমার অভিজ্ঞতা পুরা দুইটা কারণে। এক হচ্ছে নিজে বেড়াতে গেছি অনেকবার প্রবাসে, আর 2 নম্বর হলো আমি চট্টগ্রামের হাটাদারি উপজেলার সন্তান। আমার গ্রামের মধ্যে 35 জন আছে প্রবাসে, কারো নাতি, কারো ছেলে, কারো বাপ। প্রবাসীদের সমস্যার সম্বন্ধে আমার 80% ধারণা, আমি বলবো কনসলিডেটেড ধারণা আছে আমার কাছে। আমি বলছি মিডল ইস্টের কথা বেশিরভাগ। আর আপনারা বিদেশে আছেন, প্রবলেম গুলো নিম্নরূপ। এক, তারা টাকা পাঠানোর ঝামেলায় থাকে, সরকারি চ্যানেলে পাঠানোর ঝামেলা, বনাম হুন্ডি দিয়ে পাঠানোর ঝামেলা। 2, তারা যদি বাংলাদেশে আসতে চান বা তাদের বিদেশে থাকা অবস্থায় বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করতে হয় কোনো সময়, একটা ঝামেলা। 3 নম্বর, তারা যেখানে যেখানে চাকরি করেন মিডল ইস্টের বিভিন্ন দেশে, সেখানে আকামা প্রবলেম, অনুমতি প্রবলেম, তাদের বিপদে পড়লে পাশে দাঁড়ানোর প্রবলেম, এটা একটা প্রবলেম। তারপর বাংলাদেশে যদি আসে, এয়ারপোর্টে তাদের প্রবলেম। তারপরে বাংলাদেশ থেকে যাওয়ার সময় যাওয়ার প্রবলেম, তারা ভোট দিতে পারে না অনেক সময়, কারণ আমাদের পোস্টাল সিস্টেমে ভোট নাই, ইলেকট্রনিক সিস্টেমে আপনি ডিজিটালি ভোট দিতে পারছেন না। বাংলাদেশের 1 কোটি মানুষ প্রবাসে থাকলে 1 কোটি ভোটার আমাকে ভোট দিতে পারছে না বাংলাদেশে। তারপরে কি প্রবলেম? সোশ্যাল প্রবলেম আছে। প্রবাসীগণের পরিবার পরিজন নিরাপত্তাহীনতায় ভোগে, তাদের সম্পত্তি অন্য লোকে নিয়ে চলে যায়, তাদের পরিবারকে অন্য লোক অত্যাচার করে, তাদের টাকাগুলো মেরে দেয়। এগুলো সমস্ত সমস্যা মাথায় আছে। তাহলে কি করব আপনি বলেন? এগুলারই তো নিরাময় করতে হবে, উইদাউট এনি ডাউট। এটা তো এই সেই সদিচ্ছা নিয়েই তো আপনার কাছে আছি। আমরা সেই প্রত্যাশা করি আপনি সংসদে যান, প্রবাসীদের পক্ষে একটা স্ট্যান্ড। মনে করেন আমি একজন সাবেক সৈনিক, মনে করুন আমি একজন ফরমার সোলজার। একটা সোলজারদের দুটো প্রবলেম এই মুহূর্তে গরম, একদম গরম প্রবলেম। 1 rank 1 pay ওরফ 1 rank 1 pay ওরফ। আমি রিটায়ার করছি 1996-এ, আমি 96 এর স্কেলে পেনশন পাচ্ছি। আর যে মেজর জেনারেল সাহেব এখন 2022-তে বেরোবেন, উনি 2022-তে স্কেলে পেনশন পাবেন। কিন্তু বাজার মূল্য তো জনগণের জন্য সমান। আমার তো বাজার তো 96 এর স্কেলে দিচ্ছে না। তাহলে এজ এ পেনশনার আমি যতদিন বাঁচি, আপনি আমাকে লেটেস্টের সঙ্গে পরিচিত করবেন। মোবাইল ফোনের লেটেস্ট আপডেট দিয়ে দেয়, আপ টু ডেট করে দেয়, আপনার ব্যাংক স্টেটমেন্ট গুলো আপ টু ডেট করে দেয়, তাহলে আপনার পেনশনটা আপ টু ডেট হবে না কেন? এটার নাম হচ্ছে 1 rank 1 pay ফর অল র্যাঙ্ক, সৈনিক, জুনিয়র কমিশন অফিসার এবং অফিসার। আর আরেকটা হলো আমাদের সৈনিকগণের রেশনের কষ্ট। এই কষ্টটা পার্লামেন্ট আমি সবার আগে তুলবো, যে তারা এখন থেকে 12-14 বছর আগে সরকার পলিসি পরিবর্তন করেছিল যে যারা অবসরে গেছে তাদেরকে আমরা রেশন ভাত, নগদ রেশন মানে সরজমিনে চাউল ডাউল আটা ইত্যাদির বদলে একটা ভাতা দিব। কিন্তু সেই ভাতা তো বাজার মূল্য সে মোকাবেলা করতে পারে না। কিন্তু আপনি যদি ফিজিক্যালি রেশনটা দিতেন, যে 10 কেজি চাল পাবা মাসে, 4 কেজি আটা পাবা, 2 লিটার তেল পাবা, তাহলে তার বাজারের সঙ্গে সে চলতে সক্ষম হতো। এই কথাটা তো পার্লামেন্টে বলতে পারি। আরো হাজারো কথা আছে, নৈতিকতার অবক্ষয়ের কথা বলতে পারি, পরকীয়া প্রেমের আক্রমণের কথা বলতে পারি, ভিসা প্রবলেমের কথা বলতে পারি, বাণিজ্য সিন্ডিকেটের কথা বলতে পারি। আমার তো বলতে কোনো কষ্ট নেই ভাইয়া। আই উইল ট্রাই মাই বেস্ট, ইনশাআল্লাহ, আল্লাহ যদি দেন। থ্যাংক ইউ ভেরি মাচ। একদম শেষ কোয়েশ্চনটা আপনার কাছে। আপনার এতক্ষণের বক্তব্য শুনলাম, অনেক মান অভিমান, পরিস্থিতি, বাস্তবতা, আপনার সুচিন্তা আপনি ব্যাখ্যা করেছেন। মান অভিমান তো করি নাই, কোনো মান অভিমান প্রকাশ করি নাই ভাইয়া। সরি, আই অ্যাপোলোজাইজ। আমি মান অভিমান তো বলি নাই ভাইয়া, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে সেটা আমি প্রকাশ করলাম। প্রত্যেকেরই একটা বাক স্বাধীনতা আছে, সেই বাক স্বাধীনতা থেকে আমার কাছে মনে হয়েছে আমি প্রকাশ করেছি, আপনি সেটা উদ্যোগ করে নিয়েছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়, বিএনপির পক্ষ থেকে যদি আবারও আপনাকে আমন্ত্রণ জানানো হয় যুক্ত হবার জন্য, আপনি কি হবেন? সেই উত্তরটা এখানে দেওয়া যাবে না। এটা আমার পলিটিক্যাল পার্টির লিডারশিপের সঙ্গে কথা বলে, আমার পার্টির লিডারশিপের সঙ্গে কথা বলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। এটা তো আমি এখন আপনাকে বলতে পারবো না ভাইয়া। আর তারাই বা দিবেন কেন? আমি তো বিএনপি না, আমি তো আলাদা একটি দল, আমি যুগপৎ আন্দোলনে ছিলাম। বিএনপির প্রত্যেকটি লিডারকে আপনার টকশোর মাধ্যমে আই কনভে মাই রেসপেক্ট টু দেম, টু অল পলিটিক্যাল লিডার্স অফ দ্য কান্ট্রি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 4 জন নেতা, কারাগারে শহীদ হওয়া নেতা, মুক্তিযোদ্ধা জেনারেল ওসমানী, বিএনপি নেতাগণ যারা এত বছর দেশ চালিয়েছেন, পরিশ্রম করেছেন, যারা মারা গেছেন, গুম হয়েছেন, অনেক আছে, তাদের সকলের প্রতি আমার স্যালিউট। আই হ্যাভ নো কমপ্লেইন টু পুট। আমি যদি কমপ্লেইন দেই সেটাও প্রকাশ্যে সর্বোচ্চ শালীনতা এবং শোভনীয়তা বজায় রেখে আমি দিব। অসংখ্য ধন্যবাদ জনাব ইব্রাহিম, আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি আপনার যুক্তিসঙ্গত যে ব্যাখ্যাগুলো আমাদের যে জানার কথা ছিল, যেহেতু আপনি আগেই বলেছেন যে ব্যক্তিগত আক্রমণাত্মক প্রশ্ন আপনাকে করবেন, হয়তো অনেক দর্শক আমার খুশি হবে না, কারণ বাংলাদেশের দর্শকরা এটাই পছন্দ করে লাইভ ভিউয়ার্স এর জন্য।
আমি সেই জায়গাটা আপনি শেষ করার আগে যেহেতু আপনার পক্ষে দুটো কথা বলি এখন বাংলাদেশে বাজে সময়টা হচ্ছে রাইট নাও অ্যাজ উই আর টকিং লাইভ টকিং এ 9:22 PM ইন ঢাকা 25th November 2023। এখন থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে লন্ডন থেকে প্রচারিত লাইভ টেবিল টক উইথ হাসিনা সেটাতে ছিলাম। উনি আমাকে স্ক্রিনে 2-3টা প্রশ্ন দিলেন। ছোট ছোট বাচ্চারা ছাত্ররা প্রশ্ন করেছে, আপনি 1975 সালের নভেম্বর মাসের 3 তারিখ খালেদ মোশাররফের পক্ষে ছিলেন। এটা বহাস প্রশ্ন, যেটা সত্যের সঙ্গে কোনো মিল নাই। তিনি জানেন না যে আমি ওখানে ছিলাম না, তিনি জানেনই না। আমি ঘুমাইতেছিলাম, আমি বিয়ে করতে গেছিলাম। এখন গুজব, মনের মাধুরী মিশিয়ে গুজব রটানো খুব সহজ। আমি আবেদন করব বাংলাদেশের মানুষকে, সোশ্যাল মিডিয়া উপকার যেমন আছে অপকারও আছে। এই অপকারের একটা হলো গুজব গুজব গুজব, আর সর্বশেষ বক্তব্য হলো যেটা আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন, আমি খুব খুশি হলাম। আপনার যারা শ্রোতা আছেন তাদেরকেও আবেদন করব যে এনিথিং ইউ ওয়ান্ট টু নো, আপনি নিবেদন প্লিজ ফাইন্ড আউট অ্যানাদার পলিটিক্যাল লিডার এট দ্য মোমেন্ট from last 40 years of history who was more transparent than me in facing the situation as on 22nd November, 23rd November, 24th November, 25 November, until another 5 to 7 days in facing it courageously and transparently. আমি আপনাদের দোয়াতেই এটা ফেস করতে পারছি। আমি অসুস্থ হই নাই, মাথা ভালো আছে, ঠান্ডা রাখছি। আমার পরিবার পরিজন অসুস্থ হয়ে যাচ্ছে কেন? তারা এটা নিতে পারছে না যে তোমার এগুলো কি আক্রমণ, এগুলা তো মানুষ করছে। আমি আবেদন করছি যে টুডে ইজ নট দি অনলি ডে। এটা পলিটিক্যালি যেমন বলতাম, পলিটিক্যাল পার্টিদের জন্য, ক্ষমতাসীন পার্টি বলেন, ক্ষমতার বাইরে পার্টি বলেন, টুডে ইজ নট দি অনলি ডে, দেয়ার আর আদার ডেজ। আমি এই বয়সে একমত, কারণ বাংলাদেশের রাজনীতি যতটুকু আমরা বুঝি, বাংলাদেশের রাজনীতির যে পথ পরিবর্তন হয় এবং যে মানুষ তার আদর্শিক জায়গা থেকে সরেও যায় নানান কারণে, নানান প্রতিকূলতা, এগুলোর যথেষ্ট উদাহরণ আছে। আমরা যদি সাবেক রাষ্ট্রপ্রধান ছিলেন আপনার হুসাইন মোহাম্মদ এরশাদের কথাও বলি, তাহলে আমরা সেখানে অনেক তথ্য দেখতে পারি। তার আগেও আমরা দেখেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী সহ জামাত একসঙ্গে হয়ে কিন্তু আন্দোলন করেছে, সেখানেও কমিটমেন্টের কার্যকলাপ হয়েছে। তো এগুলো বাংলাদেশের রাজনীতির সাথে যায়। সুতরাং একটা গল্প বলে দেই, গল্পটা আপনার শ্রোতা মন্ডলীর কাছে ভালো লাগতে পারে। কপাল বলে এক জিনিস আছে, কপাল। 91 এর নির্বাচনে জনগণ আশা করেছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কিন্তু আসলে ক্ষমতায় চলে গেল বিএনপি এবং জামাত জোট। সেই সময় বিএনপি সরকার জেনারেল নুরউদ্দিনের অবসরের পর সেনাবাহিনী প্রধান বানিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা। তিনি তখনকার সরকার কর্তৃক মনোনীত ডিজিএফআই প্রধান ছিলেন, ডাইরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স। বেগম জিয়া কর্তৃক মনোনীত ডিজিএফআই থেকে বেগম জিয়া কর্তৃক মনোনীত সেনাবাহিনী প্রধান হন এবং তখনকার মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন দায়িত্ব হস্তান্তর করেন, তখন মে মাসের 20 তারিখ তিনি একটি ঘটনার জন্ম দেন, যেটাকে কেউ বলবে বিদ্রোহ, কেউ বলবে না। প্রেসিডেন্ট ছিলেন তখনকার আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন আব্দুর রহমান বিশ্বাস। It became a conflict between মহামান্য রাষ্ট্রপতি in বঙ্গভবন and the army chief in cantonment. একটা সাংঘর্ষিক পরিস্থিতি। সেনাপ্রধান তো ছিলেন জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত, একটা বিভাগের গেল, কপাল খারাপ। দ্বিতীয়ত লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ, আমাদের বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক, তিনি সেনাপ্রধান হয়েছিলেন জেনারেল মুস্তাফিজের পরে। নাসিম সাহেবের পরে জেনারেল মাহবুবের পরে জেনারেল মুস্তাফিজের পরে হারুন রশিদ সাহেব 1.5 বছর করার পর বিএনপি ক্ষমতায় আসে 2001-এ। তখন বিএনপি সরকার জেনারেল হারুন রশিদকে 1.5 বছরের মাথায় অপসারণ করে দেন। অপসারণ করে বিদেশের রাষ্ট্রদূত হিসাবে কর্মরত জেনারেল হাসান মাসুদ চৌধুরীকে নিয়ে আসেন, এনে সেনাবাহিনী প্রধান বানান। তিনি তার টেনিওর শেষ করে জেনারেল মঈন আহমদের হাতে ক্ষমতা দেন। মঈন আহমদ বিএনপির মনোনীত সেনাবাহিনী প্রধান। জেনারেল মঈন আহমদ যখন দায়িত্ব পালন করলেন,
সেই সময় অফিসে থাকা অবস্থায় বিএনপি গভর্নমেন্ট চলে গেছে, কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো। একটা ধাপ পরীক্ষার পর আর 3টা ধাপ বাদ দিয়ে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে চিফ বানায় দেওয়া হইলো। এটা নিয়ে বিতর্ক লাগলো। বিতর্ক লাগার এক পর্যায়ে মইনুল আহমেদ ক্ষমতা নিয়ে নিলেন ব্যাকগ্রাউন্ডে থেকে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার যেটাকে বলে। তো সেই মঈনুদ্দিন সাহেব কাকে সরাইলেন, কার বিরুদ্ধে গেলেন? বিএনপি কর্তৃক মনোনীত প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের বিরুদ্ধে। মঈন সাহেব ছিলেন বিএনপি কর্তৃক মনোনীত সেনাপ্রধান, কপাল খারাপ। আবার ওই কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা হইলো ইয়াজউদ্দিন সাহেবের অধীনে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অ্যাডভাইজার হলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মাসুদ চৌধুরী। সেই হাসান মাসুদ চৌধুরী 6 সপ্তাহ 8 সপ্তাহের মাথায় পদত্যাগ করে ফেললেন অন্যদের সঙ্গে মিলে, যার কারণে 4 জন পদত্যাগ করলো বিএনপি। ইয়াজউদ্দিন সাহেব ডিবাকেল, দে ল্যান্ডেড ইনটু ট্রাবল। তখন 111 সরকার এসে গেল। সেই হাসান মাসুদ চৌধুরী সাহেবকে আপনি অ্যান্টি করাপশন ব্যুরোর চেয়ারম্যান বানালেন। তিনি অনেক রাজনৈতিক নেতার বিরুদ্ধে তদন্ত করলেন, মামলা দিলেন। ওই মামলায় বেগম দিয়ে এখন পর্যন্ত সাজা খাচ্ছেন। এটার নাম কপাল। আমি আল্লাহর কাছে প্রশ্ন করি, যাদেরকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। আমি একজন চলে গেছি, আমাকে তো আমি তো কোনো দলের কিছুই না, অ্যাপয়েন্টমেন্ট নাই, এখন তো সিভিল লাইফ, পলিটিক্যাল লাইফ। এই পলিটিক্যাল লাইফে আমি তো আমার আপ্রাণ চেষ্টা করেছি ভাইয়া, জাতীয়তাবাদী ঘটনা সবার সঙ্গে থাকতে, আমাদের ঐক্যের জন্য চেষ্টা করেছি। যে বিএনপি সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়া মুক্তি পাক, এবং সাবেক চেয়ারম্যান না তো, সাবেক চেয়ারম্যান না তো, উনি তো এখনো বন্দি দশায় দায়িত্ব পালন করতেছেন না বলে, পাচ্ছেন না বলেই তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। আমি তো তার মুক্তির জন্য আপনাকে তো বলেছি, হয়তো খেয়াল করেন নাই, যে আমরা 5টি রাজনৈতিক দলের লোক আমরা হোম মিনিস্টার সাহেবের কাছে গেছিলাম, আমরা এভারকেয়ার হসপিটালে দেখতে গেছি। দেখার পর আমি টেলিভিশনে এবং বিএনপি মিডিয়া সেলে 6 মিনিট বা 7 মিনিট বক্তব্য দিছি, ধারাবাহিকভাবে বলেছি ম্যাডামের রোগ কোনটা, কি না করলে ম্যাডামকে বাঁচানো যাবে না, প্রকাশ্যে বলেছি, ইট ইজ ইন মাই ফেসবুক, আপনি দেখুন। তারপরে আমেরিকান চিকিৎসক আসলো, because you need to present a problem in a specific manner. I tried my best. আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছি, যেমনটি মহান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানও একই যুদ্ধ করেছেন। তিনি বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমরা ছোট ছিলাম, আমাদের তো স্বাধীনতার ঘোষণা দিতে হয় নাই, আমরা যুদ্ধটা করে ফেলছি। তা আমি আই এম অলওয়েজ ফর ইউনিটি, ন্যাশনাল ইউনিটি। ওই রোহিঙ্গা ক্রাইসিস যখন হয়েছিল ভাইয়া, কোন একজন বলবে আমি করছো কেন, আমি না বলে কি তুমি বলবো। এখন যখন রোহিঙ্গা ক্রাইসিস হয়, তখন আমি গোল টেবিল আলোচনা ডেকেছিলাম, ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, ইন্টেলেকচুয়ালস, পলিটিক্যাল ওয়ার্কার্স, লিডার্স, সাহিত্যিক, ধর্মীয় নেতা, সবাইকে ডেকেছি যে আমাদের এই রোহিঙ্গা ক্রাইসিসের সময়ে কি করা যেতে পারে। আমরা ন্যাশনাল সলিডারিটি ফর দি রোহিঙ্গা, একটা ফেসবুক পেজ আছে, আপনি পাবেন এখনো। সেখানে আমি ইংরেজি ভাষায় বলেছি। বিচারপতি রৌফ এটার সভাপতিত্ব করেছিলেন, চেয়ারম্যান ডাক্তার জাফরুল্লাহ ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত ছিলেন, আতাউল্লাহ হাফিজ হুজুর ছিলেন। বলেছি যে আমি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধী অবস্থানে আছি, কিন্তু আমি বাংলাদেশের স্বার্থে পৃথিবীর সকল মহলের নিকট আবেদন করছি আপনারা বাংলাদেশের পক্ষে দাঁড়ান। কারণ এই রোহিঙ্গা ক্রাইসিস আমাদের দ্বারা একলা ট্যাকেল করা, সহ্য করা সম্ভব না, আমাদের উপর ক্ষমতা, আমাদের উপর কষ্ট হবে। তাহলে দি নেশন এন্ড দি কান্ট্রি ইজ অ্যাবাভ এভরিথিং। আমি কি আলেম ওলামাদের সম্মেলনে যাই এখন থেকে 2 মাস আগে, 1.5 মাস আগে বলি নাই যে একটা ঐক্যের জন্য চেষ্টা করি? গত বছর থেকে চেষ্টা শুরু করেছি, হয় নাই। সব যে আমার দ্বারা সম্ভব হবে এমন তো কোনো কথা নেই ভাইয়া। সুতরাং আমি আমার অপারগতা, অক্ষমতা সারেন্ডার করছি যে আমি অপারগ, আমি অক্ষম। অসংখ্য ধন্যবাদ জনাব ইব্রাহিম আপনার সময়টুকু দেওয়ার জন্য। আপনাকে শুধু এতটুকু বলি, আপনাকে হয়তো আবার আমন্ত্রণ জানাবো। আমাদের আগে একটা টক শো হয়েছিল বাংলাদেশ এবং ভারতকে নিয়ে, খুব জনপ্রিয় হয়েছিল সেই টক শো, এবং সেই টক শোর ফলপ্রসূ হিসেবে কিন্তু অনেকে উপকৃত হয়েছিল আমাদের বাংলাদেশের নাগরিকরা। আমরা আরেকটা টক শো করেছিলাম বাংলাদেশের পাসপোর্ট নিয়ে। সেই পাসপোর্ট নিয়ে যদিও আমাদের বর্তমান সরকারের মন্ত্রী, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী যুক্ত ছিলেন, আরেকজন ছিলেন সংসদীয় সদস্য হাবিবে মিল্লাত, তারা দুজন দায়িত্ব নিয়েছিলেন। আসলে এই টক শো করলে যে লাভ না হয় বা কথা বললে যে লাভ না হয়, এটা কিন্তু আমি মনে করি যে ভুল ধারণা। লাভ হয়, একটা শুরু করতে হবে। আমি সেই টক শোটা শুরু করেছিলাম, আজকে প্রবাসী প্রায় 10 থেকে 15,000 প্রবাসীর হাতে পাসপোর্ট পৌঁছে গিয়েছে। আজকে কিন্তু এনআইডির প্রক্রিয়াগুলো বিভিন্ন দেশে শুরু হয়েছে। সরকারের প্রত্যেকটা
সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যদি বলি সাবেক পুলিশের আইজিপি একেএম শহীদুল ইসলাম, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এনটিভির সিনিয়র সাংবাদিক কারামতুল্লাহ বিপ্লব, গুরুত্বপূর্ণ তার বক্তব্যের মাধ্যমে ভূমিকা রেখেছেন বিপুর নুরুল হক নূর। কথা বলেছেন, কথা বলতে হবে, সরকারের শীর্ষস্থানীয় জায়গায় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছাতে হবে। সেই কথাগুলো পৌঁছেছে, লিখিত আকারে চেয়েছিলেন, আমি লিখিত আকারে দিয়েছিলাম। সেখানে কিন্তু দায়িত্বশীল যারা তাদেরকে কমিটমেন্ট রক্ষা করতে হবে। তো আমরা মনে করি আপনারা যখন দায়িত্ব হবেন, সিনিয়র নেতৃবৃন্দ যারা, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আর বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন হোক, এটা আমরা প্রত্যাশা করি। সব সমালোচনার অবসান হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।